স্বাধীনতা পৃথিবীর সবচেয়ে মূল্যবান অধিকার। এই স্বাধীনতার মূল্য ততটুকু যতটুকু একজন মানুষের কাছে জীবনের রয়েছে। এই স্বাধীনতার জন্য আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ সংগ্রাম আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন পরাধীন জাতি। বাংলাদেশের স্বাধীনতাও এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে হয়েছে। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ইতিহাস। কিন্তু মুক্তিযুদ্ধের একটি বিতর্কিত বিষয় হচ্ছে স্বাধীনতার ঘোষণা। আমাদের মধ্যে এখনও একটি বিতর্ক রয়েছে যে স্বাধীনতার আসল ঘোষক কে ছিলেন। আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা জানব শেখ মুজিবুর রহমান কি আসলে স্বাধীনতার ঘোষক ছিলেন নাকি অন্য কেউ ছিলেন স্বাধীনতার ঘোষক। নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আরও জানবো স্বাধীনতার ঘোষণা মানুষের মধ্যে কতটা আশার সঞ্চার করতে পেরেছিল। আর শেষে জানবো স্বাধীনতার ঘোষক নিয়ে এই বিতর্ক কখন শুরু হয়েছিল। আমি আপনাদের সাথে আছি দ্য মিস্ট্রি হিউম্যান। চলুন আজকের রহস্য উন্মোচন করা যাক। প্রথমে শুরু করা যাক শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ নিয়ে। তিনি কি আসলে স্বাধীনতার ঘোষক ছিলেন? এই প্রসঙ্গে মইদুল হাসান ওনার বইয়ে লিখেন, 25শে মার্চ সন্ধ্যাবেলা প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন চলে যান এই দেশ থেকে, তখন একটা চরম সংকটপূর্ণ অবস্থার মতো হয়। সবাই ভাবতে থাকেন তাহলে এখন কি করণীয়। এই সময় তাজউদ্দিন আহমদ সহ আরও কিছু নেতা ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অর্থাৎ শেখ মুজিবের বাড়িতে সমবেত ছিলেন। সেখানে এক ফাঁকে তাজউদ্দিন আহমদ একটা ট্যাপ রেকর্ডার এবং ছোট্ট একটা খসড়া ঘোষণা শেখ সাহেবকে দিয়ে সেটা তাকে পড়তে বলেন। এই ঘটনা তাজউদ্দিন আহমদের কাছ থেকে আমার শোনা। মুক্তিযুদ্ধের পরপরই আমি যখন মুক্তিযুদ্ধের বিষয়ে তথ্য সংগ্রহ করছি, তখন তাজউদ্দিন আহমদকে এ ব্যাপারে আমি জিজ্ঞেস করেছিলাম। ঘোষণাটি তাজউদ্দিন আহমেদের নিজের লেখা। লেখাটা ছিল এমন: পাকিস্তানি সেনারা আমাদের আক্রমণ করেছে অতর্কিতভাবে। তারা সর্বত্র দমন নীতি শুরু করেছে। এই অবস্থায় আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলাম নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে। এই খসড়া ঘোষণাটা শেখ মুজিবুর রহমানকে দেওয়ার পর সেটা তিনি পড়লেন, কিন্তু তিনি এ বিষয়ে কিছুই বললেন না, নিরুত্তর রইলেন, অনেকটা এড়িয়ে গেলেন। তাজউদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী তিনি তখন তাকে বললেন, মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে, কেননা কালকে কি হবে, আমাদের সবাইকে যদি গ্রেপ্তার করে নিয়ে যায় তাহলে কেউ জানবে না কি তাদের করতে হবে। এই ঘোষণা কোনো না কোনো জায়গা থেকে কপি করে আমরা জানাবো। যদি বেতার মারফত কিছু করা যায় তাহলে সেটাই করা হবে। শেখ সাহেব তখন উত্তর দিয়েছিলেন, এটা আমার বিরুদ্ধে একটা দলিল হয়ে থাকবে। এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে। এ কথার পিঠে তাজউদ্দিন অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে রাত সম্ভবত 9টার পরপরই 32 নম্বর ছেড়ে চলে যান। পরবর্তীকালে এ ব্যাপারে আমি জিজ্ঞেস করেছিলাম আওয়ামী লীগের অন্যতম নেতা আব্দুল মোমিনকে। তিনি 25শে মার্চ সন্ধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। তিনি তখন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। আব্দুল মোমিন আমাকে বলেন যে তিনি যখন 32 নম্বরে যান তখন দেখেন যে তাজউদ্দিন আহমেদ খুব রেগে ফাইলপত্র বগলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছেন। ফাইলগুলো তিনি সব সময় সঙ্গেই রাখতেন। ঘোষণা, কর্মপরিকল্পনা এবং জরুরি কিছু কাগজপত্র এর মধ্যে থাকত। তিনি যেখানেই যেতেন সেখানে সঙ্গে নিয়ে যেতেন। তিনি যখন রেগে বেরিয়ে যাচ্ছেন তখন 32 নম্বরের বাড়ির দরজার বাইরে তাজউদ্দিনের হাত ধরে আব্দুল মোমিন বলেন, তুমি রেগে চলে যাও কেন? তখন তাজউদ্দিন তার কাছে ঘটনা বর্ণনা করে বললেন, বঙ্গবন্ধু এইটুকু ঝুঁকি নিতেও রাজি নন, অথচ আমাদের ওপর একটা আঘাত বা আক্রমণ আসছেই। এরপর 32 নম্বর থেকে তাজউদ্দিন তার বাড়িতে ফিরে যান। মইদুল হাসান আরও বলেন যে পরবর্তীকালে ঘটনার প্রায় 1 বছর পর বলা হয়, ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার ঠিক আগে শেখ সাহেব নিজে ইপিআরের সিগন্যালসের মাধ্যমে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় খবর পাঠান। আমি যতটুকু জানি সিগন্যালস সবসময় অত্যন্ত বিশ্বাসী লোকদের দ্বারা গঠন করা হয়। সিগন্যালসই কোনো বাহিনীর আত্মরক্ষার ও আক্রমণের মূল যোগাযোগ মাধ্যম। আর ইপিআর ছিল মিশ্র বাহিনী। এই বাহিনীতে অনেক অবাঙালিও ছিলেন। সেখানে তো তাদের বাদ দিয়ে সন্দেহের পাত্র বাঙালিদের হাতে সিগন্যাল থাকতে পারে না। কাজে ইপিআর সিগন্যালসের মাধ্যমে শেখ সাহেবের স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন, এটা বোধহয় অবাস্তব কথা। পরবর্তীকালে আরেকটা কথা বলা হয় যে শেখ সাহেব চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরীর কাছে স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন।
1971 সালের জুন মাসে বাংলাদেশের নেতারা স্বীকৃতিদানের প্রশ্নে ভারত সরকারকে খুব বেশি পিটাপিটি শুরু করেন। তখন স্বাধীনতার ঘোষণা নিয়ে ভারত সরকার গুরুতর সন্দেহ প্রকাশ করে। তারা বললেন, স্বাধীনতার ঘোষণা কোনো প্রমাণ, কোনো দলিল, কোনো জীবিত সাক্ষ্য আপনাদের আছে কি? ভারত সরকার বাংলাদেশ মন্ত্রিপরিষদের সদস্য এবং অন্য প্রধান নেতাদের জিজ্ঞেস করেছে যে কাউকে কিছু বলে গেছেন কিনা শেখ মুজিবুর রহমান। এর মধ্যে জহুর আহমদ চৌধুরীও ছিলেন। প্রত্যেকেই বলেছেন কাউকে তিনি স্বাধীনতার ঘোষণার কথা বলে যাননি। জহুর আহমদ চৌধুরী নিজে তাজউদ্দিনকে বলেছেন তাকে কিছু বলা হয়নি। স্বাধীনতার ঘোষণা সম্পর্কে 1972 সাল থেকে যে দাবিগুলো করা হয় সেটা হচ্ছে ইপিআর সিগন্যালসের মাধ্যমে তিনি খবর পাঠিয়েছিলেন চট্টগ্রামে, আর তিনি যেভাবেই হোক জহুর আহমদ চৌধুরীকে সেটা পাঠিয়েছিলেন। অথচ রাত 12:30টায় টেলিযোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আগে শেখ মুজিব যদি একটা ফোন করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, এখন যেটা শেরাটন হোটেল, সেখানে ভিড় করা যে কোনো বিদেশি সাংবাদিককে স্বাধীনতা ঘোষণার কথা জানাতেন, সারা বিশ্বের তখন সঙ্গে সঙ্গে তা রাষ্ট্র হয়ে যেত। এর থেকে আমরা বুঝতে পারি শেখ মুজিবুর রহমান হয়তো স্বাধীনতার ঘোষক ছিলেন না। তাহলে কে ছিলেন স্বাধীনতার ঘোষক? কে দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা? চলুন সেটা জানা যাক। এই প্রসঙ্গে একে খন্দকার তার বইয়ে লেখেন, আসলে স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো রকম আলোচনা কিংবা দ্বিমত কিংবা বিভাজন মুক্তিযুদ্ধের সময় ছিল না। এটা শুরু হয় দেশ স্বাধীন হওয়ার পর থেকে। 25শে মার্চ রাতে যখন পাকিস্তান বাহিনী আমাদের উপর আক্রমণ করলো, সেই রাতে শেখ মুজিবুর রহমান সাহেবকে গ্রেপ্তার করা হয়। তাহলে কথা হচ্ছে স্বাধীনতার ঘোষণাটা কিভাবে এলো? 26 মার্চ তারিখে সারা দেশে সান্ধ্য আইন ছিল। চট্টগ্রামে সেই সান্ধ্য আইনের মধ্যেও সেখানকার বেতার কেন্দ্রের কিছু বাঙালি কর্মকর্তা কর্মচারীর মধ্যে কয়েকজনের নাম আমার মনে আছে। তখন তাদের ঠিক কার কী পদ ছিল এখন তা আমার মনে নেই। তারা মিলিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে কিছু না কিছু বেতারে বলা দরকার। তখন তারা সবাই মিলে একটা স্বাধীনতার ঘোষণার খসড়া তৈরি করলেন এবং সেই খসড়ায় তারা 26 মার্চ দুপুর 2টার সময় কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে নিজেরা তা চালু করে প্রকাশ করেন। সেই ঘোষণা চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান পাঠ করেন। ধারণ করা এই ভাষণ সেদিন পুনরায় 4:30 বা 5টার দিকে প্রচার করা হয়। তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে এমন কথাগুলো ছিল। এইদিকে বেতার কেন্দ্রটি খোলা হয়েছে এবং চালু করা হয়েছে, সুতরাং এটাকে রক্ষা করার প্রয়োজনীয়তা ছিল। এই অবস্থায় তারা খোঁজ নিয়ে জানতে পারেন যে মেজর জিয়া নামের একজন ঊর্ধ্বতন বাঙালি সামরিক কর্মকর্তা 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্যান্য কর্মকর্তা ও সৈনিক সহ পটিয়ায় রয়েছে। তখন 27 মার্চ তারিখে সকাল 10টার দিকে এসব বেতার কর্মী পটিয়ায় যান। তারা সেখানে গিয়ে যে আলোচনা শুরু করেন তাতে কিন্তু ঘোষণার কোনো বিষয় ছিল না। তারা সেখানে গিয়েছিলেন বেতার কেন্দ্রে নিরাপত্তার প্রশ্নে কথা বলতে। তারা মেজর জিয়াকে বেতার কেন্দ্র রক্ষার জন্য কিছু বাঙালি সেনা সদস্য দিয়ে সাহায্য করার অনুরোধ জানান। মেজর জিয়া সঙ্গে সঙ্গে এই ব্যাপারে সম্মতি দেন এবং বলেন, হ্যাঁ, আমি আমার সৈনিক দিয়ে সাহায্য করব। এরপর হঠাৎ তাদের কারো একজনের মনে হলো যে যদি এই ঘোষণাটি একজন সেনা কর্মকর্তাকে দিয়ে বেতারে বলানো যায় তাহলে এর একটা প্রভাব সারা দেশে ভালোভাবে পড়বে। এই চিন্তা থেকে মেজর জিয়াকে অনুরোধ করা হয় তিনি ঘোষণাটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পড়তে রাজি আছেন কিনা। আমি পরে শুনেছি চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এম আর সিদ্দিকী তখন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবং এম এ হান্নান সাধারণ সম্পাদক ছিলেন। মেজর জিয়াকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাজি হন এবং বেশ আগ্রহের সঙ্গে রাজি হন। মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্রে এসে প্রথমে যে ঘোষণাটি দিলেন সেটা ভুলভাবেই দিলেন। সেই ঘোষণায় তিনি নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছিলেন। এই ঘোষণা সবাই হতবাক হয়ে যায়। এমন ঘোষণা তো তার দেওয়ার কথা নয়। এরপর তা সংশোধন করা হয়। ঘোষণা আগে থেকে যেটি তৈরি ছিল সেটি আবার জিয়ার কণ্ঠে টেপে ধারণ করা হয় এবং সেটি জিয়া পড়েন 27 মার্চ সন্ধ্যার কিছু আগে। এভাবে বঙ্গবন্ধুর নামে সেই ঘোষণাটি 26 মার্চ দুপুর 2টা 2:30টার দিকে প্রথম পড়া হয় এবং সেদিন বিকেল 4টা 4:30টায় তা পুনরায় প্রচার করা হয়। আর 27 মার্চ সন্ধ্যার কিছু আগে জিয়ার কণ্ঠে প্রথম ঘোষণা হয়। এটি হচ্ছে প্রকৃত সত্য ঘটনা। এই সম্পর্কে তিনি আরও বলেন, এই যে 27 তারিখে মেজর জিয়াকে প্রস্তাব দিয়েছিলেন চট্টগ্রাম বেতারে কয়েকজন কর্মকর্তা কর্মচারী, এরাই কিন্তু এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। এই সত্যগুলো আমাদের মনে রাখতেই হবে। এরাই নিজ উদ্যোগে মেজর জিয়ার কাছে গিয়েছিলেন, মেজর জিয়া তাদের কাছে যাননি। তবে এটা ঠিক যে তাদের প্রস্তাবে সাড়া দিয়েছিলেন, কিন্তু তিনি নিজে এই ব্যাপারে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেননি।
26 মার্চ দুপুরে স্বাধীনতার ঘোষণা এম এ হান্নান সাহেব যেটা পড়েছিলেন এবং 27 মার্চ সন্ধ্যার দিকে মেজর জিয়া যেটা পড়েন, এর মধ্যে কিন্তু একটা পার্থক্য ছিল। 26 মার্চেরটা সবাই হয়তো শুনতে পাননি, কারণ সেদিন তো সবাই বিভিন্ন কারণে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু হান্নান সাহেবের কথার একটা মূল্য ছিল, যদিও তিনি বেসামরিক লোক ছিলেন। অন্যদিকে যুদ্ধের সময় সামরিক বাহিনীর একজন বাঙালি মেজরের কথা শোনা সম্পূর্ণ অন্য ব্যাপার। আমি নিজে জানি, যুদ্ধের পরবর্তী সময়ে জানি যে মেজর জিয়া এই ঘোষণাটি পড়ার ফলে সারা দেশের ভিতরে এবং সীমান্তে যত মুক্তিযোদ্ধা ছিলেন তাদের মধ্যে এবং সাধারণ মানুষের মনে সাংঘাতিক একটা ইতিবাচক প্রভাব পড়ে। মানুষ বিশ্বাস করা শুরু করে যে হ্যাঁ, এবার বাংলাদেশ একটা যুদ্ধে নামলো। দুই ঘোষণার ব্যাপারে তফাৎ শুধু এখানে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি বাংলাদেশের আসল স্বাধীনতার ঘোষক কে ছিলেন। কিন্তু এই স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধে কতটুকু অবদান রেখেছিল তা এখন আমরা জানব। এই বিষয়ে একে খন্দকার বলেন, সত্যি বলতে 1971 সালের 25শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো কি না, কে স্বাধীনতার ঘোষণা করলো, বাংলাদেশের মানুষ কিন্তু এর জন্য অপেক্ষা করেছিল না। 25শে মার্চ রাতে আক্রমণের সঙ্গে সঙ্গে কিন্তু মুক্তিযুদ্ধ আরম্ভ হয়। কোনো ঘোষণা, কারো আবেদন বা কারো নির্দেশনার জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছিল না। যে মুহূর্তে তারা আক্রান্ত হয় সেই মুহূর্তে তারা দেশের বিভিন্ন স্থানে চট্টগ্রাম, কুমিল্লা, জয়দেবপুর, ঢাকা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ সহ প্রায় সর্বত্রই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সামরিক, আধা সামরিক বাহিনীর বাঙালি সদস্য, পুলিশ তো বটেই, সাধারণ মানুষও ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। সুতরাং কে ঘোষণা দিল, কখন দিল, এটা নিয়ে যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তির অবসান হওয়া উচিত। কারণ মানুষ কোনো ঘোষণার অপেক্ষায় তখন বসে থাকেনি। এই নিয়ে স্যার মির্জা সাহেব বলেন, শেখ মুজিব যতদিন বেঁচে ছিলেন ততদিন এই নিয়ে কোনো কথা কেউ উত্থাপন করেনি বা বিতর্ক হয়নি, এবং কি জিয়াউর রহমানের শাসনকালেও এই ব্যাপারে কথা ওঠেনি। এটা শুরু হয় সম্ভবত 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর কয়েক বছর পর। 1991 সালে বিএনপি নতুন করে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ জিয়াকে খাটো করার চেষ্টা করে। এরপর থেকে বিবাদটা প্রকট আকার ধারণ করলো। আমাদের উচিত বর্তমান স্বাধীনতার ঘোষণা বা ঘোষক নিয়ে বিভ্রান্তি বা বিতর্ক বন্ধ করে দেওয়া, কারণ যুদ্ধের সময় এই নিয়ে কোনো বিভ্রান্তি ছিল না। আমাদের বিভ্রান্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। আজ এই পর্যন্তই। এমন ইতিহাস নিয়ে ভিডিও চাইলে আমাদের পাশেই থাকুন। আমি দ্য মিস্ট্রি উমেন বিদায় নিচ্ছি। কথা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh.